আর ওনার ঋণ যদি আমরা শোধ করতে চাই, ওনার জন্য কিছুই করতে পারি নাই, আমরা একটা বালুর ট্রাক সরাতে পারি নাই, ওনার জন্য কিছু করতে পারি নাই, এখন সময় আছে, সুযোগ আছে সেটা আগাই নেওয়ার জন্য। ভাই আমি ওই 2007-এ সম্ভবত আমি চ্যানেল আই থেকেই জয়েন করি, এবং পরেই তো 1/11-এর ওই সময়টায় বেগম জি অ্যারেস্ট হয়ে গেলেন, শেখ হাসিনা অ্যারেস্ট হলো, তখন ওই যে খন্দকার দেলোয়ার আর সাবজেল ছিল মূল কাজ। এরপরে ম্যাডাম বের হয়ে আসার পরে আমি কিন্তু 2009-এর যে নির্বাচন, তার আগে ম্যাডামের সাথে প্রায় 15-20 দিনে উনি বোধহয় অর্ধেক বাংলাদেশ তিনি নির্বাচনী সফরে যান, এবং একটা ট্যুর ছাড়া বোধহয় সবগুলো ট্যুরে আমি ওনার সাথে ছিলাম, নির্বাচনী ট্যুরে। সো আমি ওনাকে কাছে থেকে দেখেছি, এবং প্রত্যেকটা জায়গায় মানে এগুলো আসলে অনেক স্মৃতি আর কি, অনেক স্মৃতি, অনেক। ধরেন ভাই, আমরা একটা জিনিস বলতাম, যখন জেনারেল এরশাদ একটা ট্রেন্ড সেট করছিলেন, উনি বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সব জায়গায় হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে, কাদার মধ্যে থেকে যাচ্ছেন, তো একটা কথা চালু হয়ে গেছিল, বাংলাদেশে যেই দুর্যোগের দেশ, সেখানে দরকার পুরুষ শাসিত সরকার, মহিলারা এসে এখন কি করবে। এখন উনি, আমি বলি আপনার এলাকা ফেনী, নোয়াখালীতে উনি যখন বন্যা হলো, 93-এর বন্যাটা সম্ভবত, উনি যখন নামলেন সেখানে উনি কোনো স্টেজিং করেন, উনি জানতেন যে এইখানে যারা আছে তারা দুর্দশাগ্রস্ত, জায়গাটা হচ্ছে নোংরা কাদায় ভরা। এখন সবাই, যেখানে ডিসি থেকে শুরু করে সবাই এবং ওখানকার রাজনৈতিক নেতৃত্ব আলাপ করতেছে যে ঠিক আছে, এর জায়গায় গাড়িটা অন্য জায়গা থেকে ঘুরায় কোথায় আনা যায়। উনি বললেন আমি ওদের কষ্ট দেখতে ওদের কাছে আসছি, নেমে গেলেন কোনো কিছু তো আঁকা না করে। ওনার সাথে শুধু এই হিসাবে একজন হাতে ধরলো, উনি সেই কাদা টাকলু পর্যন্ত, সেই কাদার মধ্যে থেকে উনি হেঁটে গেলেন, একটা বাড়িতে গিয়ে বসলেন, তাদের সাথে কথা বললেন। তো ওনার কোনো কিছু ওনাকে দমায় রাখতে পারে না তো ভাই, যে উনি একজন পুরুষ না মহিলা, ওনার কাজের মাধ্যমে ওনার, দেখেন ভাই একটা জিনিস বলি, মেজর বেলাল একটু আগে বলতেছিল যে ওনার যেই সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। বিকজ কারা করছে? যাদের গা জ্বলতো, যাদের গা জ্বলতো। আপনি জাস্ট একটু, এটা পলিটিক্যাল কিছু না, এই প্রথমবারের সময় যে 95 যে মেয়র ইলেকশন প্রথমবার বাংলাদেশে যখন হইলো, তখন এখান থেকে হানিফ সাহেব ছিলেন, আর দিক থেকে আর বিএনপি থেকে একজন ক্যান্ডিডেট ছিলেন। তার পক্ষে যখন একটা জনসভা হইলো মিরপুরে, ঠিক তার আগের দিনই কিন্তু আওয়ামী লীগের হানিফ সাহেবের সমর্থনে জনসভায় মতিয়া চৌধুরী সেখানে এসে একটা অশ্লীল কথা বলে গেছেন। মতিয়া চৌধুরী যে এই যে শুনছি তিনি সকাল 10টায় উঠেন, শুনছি তিনি সকালবেলায় ডাবের পানি দিয়ে মুখ না ধুইলে পরে ওনার সৌন্দর্য খুলে না, তো উনি কিসের দেশের কাজ করবেন, ওনার মেয়র কিসের দেশের কাজ করবে, এই অশ্লীল ভাষায় পার্সোনালি অ্যাটাক করলেন। তারপরের দিনই যখন এখানে হলো, আপনার মনে আছে বিএনপির একজন নেতা ছিলেন, ভালো নেতা, রাজপথের নেতা, পটল, তিনি বক্তৃতা দিতে উঠে বেগম খালেদা জিয়া তাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বক্তৃতার শুরুতে আমি আপনার কাছে একটু মাফ চেয়ে নিচ্ছি। তারপর উনি সুন্দর করে বললেন, দেখেন, মতিয়া চৌধুরীর নাম তখন বেয়াদব চৌধুরী ছিল, সবাই বলতো যে দেখেন বেয়াদব চৌধুরী, আপনি গতকালকে এখানে সেই কথা বলে গেছেন। একটা আল্লাহ যাকে সৌন্দর্য দিয়েছেন, সেটা নিয়ে আপনাদের যদি এত জলে অসুবিধা নেই, আপনারা যদি মনে করেন না ডাবের পানি দিয়ে সুন্দর হওয়া যায়, এই ঢাকা শহরে যত ডাব আসবে আমি ফ্রিতে আপনার বাসায় দিয়ে আসবো, আপনি সেটা দিয়ে গোসলও করেন, তাতেও যদি আপনার মনে হয় যে আপনার সৌন্দর্য খুলবে, সৌন্দর্য আল্লাহ ভিতর থেকে দেন, বাইরে থেকেও দেন। তো তখন কিন্তু বেগম জিয়া সেটা উস্কানি বা কোনো কিছু না, উনি ছোট্ট করে হালকা করে টোন ডাউন করবার জন্য ইশারা করলেন পটল সাহেবকে। বাট পটল সাহেব কথাটা সত্যি কথা বলছিলেন। দেখেন, উনি একজন রাজনৈতিক নেত্রী ছিল, মতিয়া চৌধুরী, উনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগেই, বাট আমরা কয়েকজন সেটা মনে রাখছি। আর আজকে বেগম জিয়া ইন্তেকাল করেছেন, আমাদের কাছে কিন্তু আমরা সেটা শোক সহ্য করতে পারছি না। আমরা জানি যে বাংলাদেশকে উনি যতটুকু দিয়েছেন, তার বিপরীতে আসলে বেগম জিয়াকে আমরা কিছু দিতে পারি নাই। ওনাকে অপমান করা হয়েছে, ওনাকে জেলে নেওয়া হয়েছে, ওনাকে অসুস্থ করা হয়েছে, ওনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেশ হিসাবে, জাতি হিসাবে কি উনি আমাদেরকে যা দিয়েছেন, যে একটা স্বাধীনতাকে ধরে রাখবার জন্য, তার বিপরীতে কিছু দিতে পারছি? আমরা পারি না। কিন্তু
পারবো, তা যদি মনে করি পারি নাই, আমাদের কাছে হবে কিন্তু ভাই উনি যে আদর্শতা, যে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করা যাবে না। পিনাকিদা সুন্দর করে একটা জিনিসকে উঠায় নিয়ে আসছেন আজকে 1991 সালের কোর্ট, যে ওদের হাতে আছে নির্বাচনের সময় গোলামী জিনজির, মানে বিরোধী বাকশালী শক্তির কথা বলছেন, আর আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। একটা স্টেটমেন্ট পিনাকিদা রাইটলি সেটা উঠায় নিয়ে আসছেন, কিন্তু মেড দ্য ডিফারেন্স, লোকে বুঝতে পারছে যে কে কাদের হাতে। তো আমরা ওনার যে স্বপ্নটা, উনি যার জন্য আপোষহীন ভাবে সারা জীবন সংগ্রাম করে গেছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন, এটা আমরা আগে নিব। সেটাই হচ্ছে এখন রিপে করবার। ওনার ঋণ যদি আমরা শোধ করতে চাই, ওনার জন্য কিছুই করতে পারি নাই, আমরা একটা বালুর ট্রাক সরাতে পারি নাই, ওনার জন্য কিছু করতে পারি নাই, এখন সময় আছে, সুযোগ আছে সেটা আগাই নেওয়ার জন্য। না ওটাই, শুধু তো ধরেন ওই বিষয়টা না, আরেকটা যে বিষয়টা ওনার যে আপোষহীন যেই বিষয়টা ওনার ভেতরে ছিল, মানে বিল্ট ইনই বলবো আমি, বিল্ট ইন, যে দেশের স্বার্থে উনি যে আপোষহীন সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, ধরেন এরশাদের সাথে নির্বাচনে না যাওয়া, পরবর্তী সময়ে 1/11-এর সময় আপোষ করলে কিন্তু উনি নিরাপদে চলে যেতে পারতেন। তারেক রহমানের উপরে এত নির্যাতন নেমে আসে না। আরাফাত রহমান কোকো তো নির্যাতন পরবর্তী সাইড ইফেক্ট উনি মারাই গেলেন, তাই না? মানে নিজের আহ, আহ, মানে যুবক পুত্রকে দাফন করতে হলো, মাকে। তো এই জায়গাগুলোর পরেও কিন্তু তিনি চাইলে হাসিনার জেলে না যে হাসিনার সঙ্গে সমঝোতা করে দেশের বাইরে চলে যেতে পারতেন, তিনি চাইলে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু ধরেন এই জায়গাগুলো কিন্তু আমরা আমরা কিন্তু ভুলে গেলে মানে এটা ওনার প্রতি একটা ইনজাস্টিস হবে, যে উনি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য ওনার যেই স্ট্রিক্ট যে অবস্থান আর কি, সেই জায়গাটা আহ, মনে হয় যেন আমাদের আহ, অনু মানে মনে রাখা উচিত এবং অনুসরণ করা উচিত উনি যে পদ্ধতিতে আহ, ভেবেছিলেন। এবং দুর্নীতির কোনো ছোঁয়া তার মধ্যে লাগে নাই। এবং আপনি যেটি বলছিলেন কারেক্ট, যে সুমন ভাই, যে ধরেন আমরা তো ওনার জন্য আসলে কিছু করতে পারিনি, একটা বালুর ট্রাক সরাইতে পারিনি, আমরা 6টা বছর উনি জেল খাটলেন, আমরা ওনার জন্য একটা কার্যকর কোনো জোরালো আন্দোলন করতে পারছি, আমি সেটাও করতে পারিনি কিন্তু।